Our today's problem is find the current I and voltage V in a transmission line of length L. লেন্থটা দেয়া আছে L length. T seconds after the ends are suddenly grounded. Given that Ix0 equals to I0, এর মানে হলো সময় যখন শূন্য ছিল ইনিশিয়ালি আমাদের সাপ্লাই লাইনে কিছু কারেন্ট ছিল, যেহেতু সাপ্লাই দিচ্ছে ট্রান্সমিট করছে কারেন্ট, সো স্টার্টিং এ কারেন্ট না থাকলে তো সেই ফ্লোটা যাবে না, সেই জন্য সাপ্লাই লাইনে ইনিশিয়ালি আমাদের কারেন্ট ছিল আর সেই কারেন্ট ছিল I0 এবং ইনিশিয়ালি ভোল্টেজটাও কিন্তু ছিল, যেহেতু কারেন্ট আছে ভোল্টেজও আছে, অর্থাৎ সময় যখন শূন্য V equals to V0 sin pi x by L। আর এখানে কতগুলি কন্ডিশনস আছে, সেটা হলো that R and G are negligible, R for resistance and G for gravitational constant, এই দুটাকে অ্যাভয়েড করার জন্য বলা হচ্ছে এই প্রবলেমে। তার মানে থিঙ্কিংটা, এই প্রবলেমটা আমি আবারও ফিজিক্যালি দ্যাট ইজ গ্রাফিক্যালি আমরা বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো, দেখো দুটা এন্ড দেখানো হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটা স্টার্টিং পয়েন্ট আর একটি এন্ডিং পয়েন্ট। এই স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সটা হলো এল, এই ডিস্টেন্সটা হলো এল ডিস্টেন্স। আমরা যদি মনে করি যে স্টার্টিং পয়েন্ট হলো মনে করো কাপ্তাই পাওয়ার স্টেশন রাঙ্গামাটি, আর এন্ডিং পয়েন্ট হলো মনে করো ঢাকা, তাহলে কাপ্তাই থেকে ঢাকার যে ডিস্টেন্স মনে করো সেটা 400 কিলো, 400 কিলো, সেই ভ্যালুটা হলো আমাদের এল। প্রশ্নটার লেন্থ মানে এল কথাটা আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন আমাদের এখানে কিন্তু ইকুয়েশন দেয়া নাই, যে কারেন্ট ইকুয়েশন না ভোল্টেজ ইকুয়েশন, কিছুই দেয়া নাই, দেওয়া আছে এই ইনফরমেশনটা। হ্যাঁ, আর কি বলা হচ্ছে, টি সেকেন্ডস আফটার, টি সেকেন্ড পরে হঠাৎ করে দ্য এন্ডস আর সাডেনলি গ্রাউন্ডেড, দুই প্রান্ত গ্রাউন্ডেড করা হয়েছে। আর বলা হচ্ছে ইনিশিয়ালি কিছু কারেন্ট ছিল, সেটা হলো I0, কখন, সময় যখন শূন্য। আবার ইনিশিয়ালি কিছু ভোল্টেজ ছিল, কখন, যখন সময় শূন্য। আচ্ছা, এখানে আর এবং জি নেগলিজিবল, অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স এবং গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, এই দুটাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে, উপেক্ষা করতে বলা হচ্ছে। তাহলে শর্ত দুটি দেওয়া আছে, একটা হলো সময় যখন শূন্য I সমান I0 এবং সময় যখন শূন্য V সমান V0। এই কন্ডিশনস গুলির সাপেক্ষে উই হ্যাভ টু ক্যালকুলেট কারেন্ট I এন্ড ভোল্টেজ V, এই দুটি আমাদের বের করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? প্রশ্ন? জি স্যার, বোঝা যাচ্ছে। তার মানে দুইটি আইটেম আমাদের বের করতে হবে, একটি কারেন্ট I আর একটি হলো ভোল্টেজ V। এখন আমাদের হাতে আসলে কি আছে? আমাদের এই প্রশ্নে কিন্তু কোনো ইকুয়েশনের কথা বলা নাই, কোন ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করব, শুধুমাত্র দুটি কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে, ইনিশিয়ালি কারেন্ট এবং ইনিশিয়ালি ভোল্টেজ, আর দেয়া আছে দুই প্রান্তের দূরত্ব। এই প্যারামিটারস গুলি ইউজ করে আমরা আমাদের প্রবলেমটা সলভ করব। তো এই কারেন্ট ভোল্টেজ প্রবলেম সলভ করতে হলে আমরা যে বোর্ডে কিছুক্ষণ আগে তোমাদেরকে শিখিয়েছি যে ফার্স্ট অর্ডার রেডিও ইকুয়েশনস, দ্যাট ইজ কারেন্ট ভোল্টেজ রিলেশন ইকুয়েশন এবং
সেকেন্ড অর্ডার কারেন্ট ভোল্টেজ ইকুয়েশন, এই রেডিও ইকুয়েশন, সেকেন্ড অর্ডার রেডিও ইকুয়েশন, এই চারটা ইকুয়েশন আমাদের অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অতএব ওই প্রবলেমটা সলভ করার জন্য এই চারটা সমীকরণ আমাদের ভালোভাবে জানা থাকতে হবে। আমরা যদি শুরুতে সেকেন্ড অর্ডার, আমাদের যেহেতু কারেন্ট এবং ভোল্টেজ ইকুয়েশন সলভ করতে হবে, তাই সেকেন্ড অর্ডার ইকুয়েশন নিয়ে স্টার্ট করতে হবে। ফার্স্ট অর্ডার ইকুয়েশন হলো কারেন্ট ভোল্টেজ রিলেশনাল ইকুয়েশন। এখান থেকে আমরা কোনো প্রকার সাইনোসয়েডাল সলিউশন পাবো না, হ্যাঁ, বাট সেকেন্ড অর্ডার থেকে সাইনোসয়েডাল সলিউশন আসবে, সাইন কোসাইন আসবে। সো আমরা যদি স্টার্ট করি ভোল্টেজ ইকুয়েশন দিয়ে, তাহলে শুরুতে আমরা ভোল্টেজ বের হবে, আর ভোল্টেজ ইকুয়েশন থেকে কারেন্ট ইকুয়েশন ট্রান্সফার করব উপরের সমীকরণগুলো দিয়ে, তাহলে আমরা কারেন্ট বের করতে পারবো। অন্যথায় আমরা যদি শুরুতে কারেন্টের ইকুয়েশন নেই, কারেন্ট ইকুয়েশন নিয়ে ক্যালকুলেশন করে আমরা প্রথমে কারেন্ট আই বের করব, আর কারেন্ট ভোল্টেজ ইকুয়েশনের সমন্বয়ে সহযোগিতায় কারেন্ট থেকে ভোল্টেজে শিফট করে ভোল্টেজ বের করতে হবে। দ্যাট মিন্স শুরু করতে পারি ভোল্টেজ ইকুয়েশন দিয়ে এবং শেষে কারেন্ট বের হবে, ভোল্টেজ বের হবে, কারেন্ট বের হবে, অথবা কারেন্ট ইকুয়েশন দিয়ে স্টার্ট করব, প্রথমে কারেন্ট বের হবে, তারপরে ভোল্টেজ বের হবে। পথের মধ্যে এই দুটি সমীকরণ মাঝে মধ্যে কাজে লাগবে। অ্যাপ্লিকেশন রিলেটেড প্রবলেম তাই একটু ডিফিকাল্ট মনে হবে এবং সামান্য বড় মনে হবে। আমি শুরুতে স্লাইড ঘুরিয়ে রিপিটেড প্রবলেমস গুলো সলভ করছি, আর বাকি অংশটুকু আমি বোর্ডে দেখাবো। তো আমরা ধরে নিচ্ছি যে শুরু করব, আমরা মনে করো ভোল্টেজ ইকুয়েশনটা দিয়ে শুরু করব। যদি ভোল্টেজ ইকুয়েশন দিয়ে আমরা শুরু করি, তাহলে আমরা কি পাবো, ভোল্টেজের ভ্যালুটা পাবো, অর্থাৎ ভি পাবো আগে, অথবা কারেন্ট ইকুয়েশন দিয়ে শুরু করলে প্রথমে কারেন্ট পাবো। তো চলো আমরা শুরুতে আমরা ভোল্টেজ ইকুয়েশনটা দিয়ে শুরু করি। স্লাইড দিয়ে দেখাচ্ছি প্রথমে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ solution. We know that the second order transmission line equation for voltage V, voltage V এর জন্য ট্রান্সমিশন লাইন ইকুয়েশনটা হলো del square V by del x square equals to LC into del square V by del T square। এই ইকুয়েশনটা কিছুক্ষণ আগে আমরা বোর্ডেও লিখেছিলাম, যা তোমরা বোর্ডের কোণা দিয়ে দেখতে পাচ্ছ। ভোল্টেজ ইকুয়েশনটা আমরা কনসিডার করলাম। এখন রিপিটেড প্রবলেম বলতে, যেহেতু ভেরিয়েবল সেপারেশন দিয়ে প্রবলেমস গুলি সলভ করা হয়, তো তোমরা অনেক কিছুই জানো, এগুলি আমরা আগের ক্লাসগুলিতেও পড়িয়েছি। প্রথমে বি সমান ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি ধরেছি, এটা হলো সলিউশন অফ ইকুয়েশন 1, যেখানে ইত্যাদি ইত্যাদি এইভাবে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করে আমরা ইকুয়েশনটাতে মান বসিয়ে এই অবস্থায় এসেছি, অর্থাৎ ভেরিয়েবলস আর সেপারেটেড। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগেও বলেছি, যেহেতু কারেন্ট এবং ভোল্টেজ ইকুয়েশন, দিস আর দ্য সাইনোসয়েডাল সলিউশনস, সো উই হ্যাভ টু কনসিডার এ কমন নেগেটিভ ভ্যালু। So a common negative value minus lambda square. Since the initial conditions suggest the values of V and I are periodic functions. এটা আসলে আমাদের যে ইনিশিয়াল কন্ডিশনস দেওয়া আছে ভোল্টেজের, খেয়াল রাখিও, ভোল্টেজের যে সলিউশনটা, সেই সলিউশনটা ছিল পিরিয়ডিক সলিউশন। ভোল্টেজের সলিউশনটা সাইন ফাংশনে দেয়া আছে, সেই জন্য এখানে আমরা এই শর্তটা মাইনাস ল্যামডা স্কয়ার ধরেছি এই অঙ্কের ক্ষেত্রে একটা কন্ডিশন। আর অ্যাজ ইউজুয়াল, যেহেতু উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য সাইনোসয়েডাল ফাংশন, দেয়ারফর উই কনসিডার এ কমন নেগেটিভ ভ্যালু। এখন অঙ্কটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। একটা পোরশন আসবে, এগুলি কমন জিনিস, সেই জন্য আমরা
অংশটা দেখাচ্ছি না। একটা পোর্শন এদিকে আসবে, ক্যালকুলেশন করে এক্স এর মান বের করলাম, এবং আরেকটা পোর্শনে ক্যালকুলেশন করে টি এর মান বের করব, এবং ওই সমীকরণ 2 এ এই মানটা বসিয়ে দিলে আমরা জেনারেল সলিউশন অফ ভোল্টেজ পাবো। এই পর্যন্ত আমাদের বলতে গেলে রিপিটেড লেখাপড়া, সেই জন্য এই পোর্শনটুকু আমরা ডিসকাস করতেছি না, বোর্ডে তুলতেছি না। এরপর থেকে আমরা বোর্ডে আলোচনা করব। চলো আমরা যে 4 নম্বর সমীকরণ, সেই 4 নম্বর সমীকরণটা তুলে নিচ্ছি। অর্থাৎ ইকুয়েশন 2 implies that voltage V is equals to C1 cos lambda x plus C2 sin lambda x, সাথে আছে C3 cos lambda t by root capital root LC plus C4 sin lambda t by root capital LC। এই হলো সমীকরণ নাম্বার 4। এই পর্যন্ত আমাদের গত ক্লাসের মতো রিপিটেড প্রবলেম। আচ্ছা, এখন এই দুটি সমীকরণ আমাদের বারবার কাজে লাগবে। এইটা যেহেতু ভোল্টেজ দিয়ে স্টার্ট করেছি, কারেন্ট আমরা পরবর্তীতে বের করব, এই দুটো আর তেমন কাজে লাগবে না, তাই নিচের দুটো আমরা মুছে দিলাম। ওকে, এখানে আমাদের কন্ডিশনস গুলি ইন্ট্রোডিউস করি। প্রথম যে কন্ডিশনটা ছিল আই এক্স জিরো সমান আই জিরো, এটা একটা কন্ডিশন। আরেকটি কন্ডিশন ছিল ভি এক্স জিরো ইজ ইকুয়ালস টু ভি নট। আমি একটু দেখে বলছি দ্বিতীয় কন্ডিশনটা, ভি নট সাইন পাই এক্স বাই এল। এই দুটি শর্ত দেওয়া আছে। ওকে, এখন আমরা আমাদের ভোল্টেজ সেকেন্ড অর্ডার ভোল্টেজ ইকুয়েশন দ্বারা শুরু করছিলাম। অতএব ভোল্টেজ বের করতে হবে, ভোল্টেজের জেনারেল সলিউশন বের করেছি। উই হ্যাভ টু ক্যালকুলেট পার্টিকুলার সলিউশন, এবং সেই সলিউশনের জন্য ভোল্টেজের কন্ডিশন আছে একটি মাত্র। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব, এবং প্রয়োজনে ফার্স্ট অর্ডার ভোল্টেজ কারেন্ট যে রিলেশন আছে, সেই রিলেশন থেকে কন্ডিশন জেনারেট করে, কন্ডিশন প্রডিউস করে, সেই কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের ভোল্টেজ ভ্যালুটা বের করতে হবে। যে প্রথম শর্তটা দেওয়া আছে, এই শর্তটা আমরা শুরুতে অ্যাপ্লাই করব, দ্যাট ইজ কেস 1। আমরা যদি খেয়াল রাখবে শুরু করতাম কারেন্টের সেকেন্ড অর্ডার ইকুয়েশন দিয়ে, তাহলে কারেন্টের একটি জেনারেল সলিউশন পেতাম। তখন কারেন্টের এই শর্তটা আমরা প্রথমে অ্যাপ্লাই করতাম। অ্যাপ্লাই করার পরে আরো একটি শর্ত লাগবে বা একাধিক শর্ত লাগলে সেটা উপরের সমীকরণ থেকে জেনারেট করে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমাদের ভোল্টেজ দিয়ে স্টার্ট করেছি, তাই ভোল্টেজের এই শর্তটা অ্যাপ্লাই করব। শর্তটা কি? when t is equals to 0, v is equals to v naught sin pi x by L. Then equation 4 implies that 4 নম্বর সমীকরণটা কি আসতেছে দেখো, v এর পরিবর্তে বসবে v naught sin pi x by L is equals to t এর মান 0। তাহলে t এর মান 0 হলে এই জায়গায় 0 হলে cos 0 সমান 1, that is C3 থাকবে।
আর টি এর মান 0 হলে sin 0 0, এই পুরোটুকু থাকবে না, এখান থেকে থাকবে শুধু C3 আর এই পুরো টার্মটুকু থাকবে, অর্থাৎ থাকতেছে C1 cos lambda x plus C2 sin lambda x into C3। আমরা কি বুঝতেছি? জি স্যার। ওকে, এখন এদিকে একটু মাল্টিপ্লাই করব, গুণ করব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু কম্পেয়ার করে করেই মান বের করব। ডান পাশে কোসাইন ফাংশন অফ এক্স এবং সাইন ফাংশন অফ এক্স আছে, আর বাম পাশে অনলি সাইন ফাংশন অফ এক্স আছে। উই ক্যান ইন্ট্রোডিউস কোসাইন ফাংশন অফ এক্স অলসো। কম্পেয়ার করার জন্য কোসাইন ফাংশন আমরা ইন্ট্রোডিউস করতে পারি। হ্যাঁ, আমরা ইন্ট্রোডাকশনের যে সিস্টেম সেটা হলো, আমরা এই কোসাইন ফাংশন ল্যামডা এক্স, এখানে আছে ল্যামডা এক্স, আমরা আগে এই অংশটুকু লিখে নিই, যে একটু ফাঁকা রেখেছি, sin pi x by L is equals to C1 C3 cos lambda x plus C2 C3 sin lambda x। ওকে, এখন যে কথা বলেছিলাম যে এখানে আছে সাইন ফাংশন, এখানে আছে সাইন ফাংশন, ডান পাশে আরেকটা ফাংশন আছে কোসাইন ফাংশন, কিন্তু বাম পাশে সেই ফাংশনটার উপস্থিতি নাই। আমরা সেটা উপস্থিত করে দিতে পারি কিভাবে? জিরো সহগ হিসাবে ট্রেড করে, 0 ইন্টু cos lambda x, cos lambda x। তো 0 এর সাথে কোসাইন ফাংশন হোক আর সাইন ফাংশন হোক, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে কেন 0 দিতে পারলাম? 0 দিয়ে গুণ করলে পুরোটুকু 0 হয়। আর এই কাজটা করলাম কেবলমাত্র কম্পেয়ার করার জন্য। ঠিক আছে, এখন আসো আমরা এই লাইনের মধ্যে কম্পেয়ার করব, কোসাইন ফাংশন কম্পেয়ার করব, সাইন ফাংশন কম্পেয়ার করব এবং থিটা কম্পেয়ার করব। অর্থাৎ দেখো সাইন অফ পাই বাই এল ইন্টু এক্স, আর এখানে আছে সাইন ল্যামডা এক্স, এক্স এর সাথে আছে ল্যামডা, আর এখানে এক্স এর সাথে আছে পাই বাই এল। এই জায়গায় একটি কম্পারিজন আছে, আর সাইন থিটার কম্পারিজন আছে, কস থিটার কম্পারিজন আছে। এই লাইন থেকে আমরা 3টা কম্পারিজন করব। সেই কথাটা এইভাবে লিখে নিব যে কম্পেয়ারিং the coefficients of x, cos and sin। 3টা কম্পারিজন। প্রথমটা হলো x বললাম, x বলতে যেমন x এর সহগ হিসাবে আছে 1 নাম্বার, x এর সহগ আছে, আমরা যদি এখান থেকে যদি x চিন্তা করো, cos lambda x, x এর সহগ আছে ল্যামডা, কোসাইন ফাংশন, এদিকে কোসাইন ফাংশন কি আছে? হ্যাঁ, এই যে x এর সহগ ল্যামডা, তাহলে ল্যামডা সমান ল্যামডা, নাথিং উইল গেট, কিছুই পেলাম না। তাহলে এই x সহগ সমীকৃত করলে কিছুই আসবে না, সেটা আমরা নিব না। বাট এখানে x এর সহগ আছে পাই বাই এল, অর্থাৎ পাই বাই এল সাইন ফাংশনের ক্ষেত্রে, আর সাইন ফাংশনের ক্ষেত্রে x এর সহগ আছে ল্যামডা। সো এখান থেকে আমরা ল্যামডা সমান কি পেলাম? পাই বাই এল। এই একটা রেজাল্ট আমরা পেয়ে গেছি, বিকজ ল্যামডা ইজ আওয়ার কনসিডারিং ভ্যালু, ল্যামডা আমাদের ধরা ভ্যালু। ঠিক আছে, 1 নম্বরে আমরা বের করলাম ল্যামডা এর মান। নাম্বার 2 কম্পারিজনটা বলেছি কোসাইন, কস ফাংশন অথবা সাইন ফাংশন। আমরা সাইনটা আগে শেষ করি, দেন কোসাইনে যাব, যেহেতু এক্স ধরেছি। সাইন ফাংশনের সহগ হিসাবে কত আছে এখানে? তোমরা কি দেখতে পাচ্ছ? ভি নট। ভি নট, অর্থাৎ সাইন থিটা এর সহগ হিসেবে আছে ভি নট, আর এই পাশে ডান পাশে সাইন থিটা এর সহগ হিসাবে কি আছে? C2 আছে।
C2 C3 ভেরি গুড। তাহলে আমরা পেলাম ভি নট সমান C2 C3। সুতরাং এখান থেকে বলতে পারি C2 C3 সমান ভি নট। C2 C3 এর মান বের হলো ভি নট। আর ভি নট কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, এই যে ভি নট। সো দিস ইজ নট জিরো। ভি নট এর মান জিরো হতে পারবে না, দিস ইজ আওয়ার ইনিশিয়াল ভোল্টেজ ভ্যালু। আচ্ছা, অতএব C2 C3 এর গুণফল একটি নন জিরো ভ্যালু। দুইটি টার্মের গুণফল যদি নন জিরো হয় তাহলে এই দুটি টার্মের কেউই কিন্তু জিরো হবে না। C2 কখনো জিরো হতে পারবে না, C3 কখনো জিরো হতে পারবে না, বিকজ দেয়ার প্রোডাক্ট ইজ নন জিরো। এটা মনে রাখতে হবে, দুটি টার্মের গুণফল যদি নন জিরো রেজাল্ট আসে এই দুটি টার্মের কেউই জিরো হতে পারবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এটা একটা পেলাম। আর 3 নম্বরে কি পেলাম দেখি। 3 নাম্বার শর্ত আমরা কোসাইন থিটা, দ্যাট ইজ এখানে আছে ল্যামডা এক্স এর সহগ cos ল্যামডা এক্স এর সহগ হলো 0। আর ডান পাশে cos ল্যামডা এক্স এর সহগ C1 C3। তাহলে C1 C3 এর গুণফল শূন্য, এই দুটার মধ্যে কে শূন্য হবে? C1। কেন? কারণ স্যার C3 তো সেকেন্ড ভেরিয়েশন C1 equals to 0 as C3 is not equals to 0 because C2 C3 is not equals to 0. C2 C3 0 নয়, এই জন্য C3 0 না। আর C3 0 না হলে এই দুটার গুণফল যেহেতু 0, অতএব C1 0। এই আলোচনাটা করে আমরা 3 ধরনের মান পেলাম। ল্যামডার মান পেলাম π/L, C2 C3 এর মান পেলাম ভি নট এবং C1 এর মান পেলাম 0। এই মানগুলো আমাদের যে সমীকরণটা আছে, উপরের যে সমীকরণ 4 নাম্বার সমীকরণে আমরা মানটা বসিয়ে দিব পর্যায়ক্রমে। ডিরেক্ট বসাতে পারবো না, প্রথমে C1 বসাবো, গুণ করলে আবার এটা গুণ হবে, তখন এটা বসাবো, ল্যামডার মান বসিয়ে দিব। এই মানগুলো এখন আমরা 4 নাম্বার সমীকরণে বসিয়ে দিচ্ছি। Therefore, equation 4 implies that V is equals to, প্রথমে C1 0 পেলাম, তো C1 যদি 0 হয় আমাদের দেখা যাচ্ছে এই পুরো টার্মটুকু আর থাকতেছে না। কি থাকতেছে? এটা দিয়ে এইগুলিকে গুণ করতে হবে। C2 C3 sin lambda x cos lambda t/√LC, আরেকটি হলো C2 C4 sin lambda x আর হলো sin lambda t/√LC। এটা মনে করো 5। আচ্ছা, 5 নাম্বার দিব না, কারণ আরো মান বসানোর ব্যাপার আছে। এই যে C2 C3 এর মানটা বসিয়ে নিব এবং ল্যামডার মান বসিয়ে নেই। और V equals to C2 C3 এর মান কত? V naught sin lambda x, lambda মান π/L, that is π/x/L। ইচ্ছা করলে ব্র্যাকেট দিতে পারি অথবা ব্র্যাকেট না দিলেও হবে, ব্র্যাকেট দিলে উত্তম। দেন cos πt/L√LC, আমরা এখানেও ল্যামডার মান বসিয়ে দিলাম, প্লাস C2 C4 sin πx/L আর হলো sin πt/L√LC। এটাকে আমরা দিচ্ছি 5 নম্বর সমীকরণ। এতক্ষণ একটা শর্ত অ্যাপ্লাই করে যে মানগুলো বসিয়েছিলাম পেয়েছিলাম, সেই মানগুলো বসিয়ে আমাদের এই 5 নাম্বার সমীকরণ এসেছে। কিন্তু 5 নাম্বার সমীকরণে এখনো অজানা দুটি চলক রয়ে গেল, অজানা দুটি কনস্ট্যান্ট
C2C4 রয়ে গেল। এই C2C4 কিন্তু আমরা রিমুভ করতে পারিনি, ঠিক আছে? তার মানে ভোল্টেজ ইকুয়েশনটা এখনো কমপ্লিট সলিউশন হয়নি, পার্টিকুলার সলিউশন হয়নি। এখন আমাদের হাতে কিন্তু আর ভোল্টেজের কোনো কন্ডিশন এই মুহূর্তে আর নাই। এখন আমরা কন্ডিশন জেনারেট করব ভোল্টেজের জন্য, অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখন একটা শর্ত জেনারেট করব। দেখো কিভাবে জেনারেট করা যায়। আমাদের হাতে আছে এই শর্তটা, তাই নয় কি? আই সমান আই নট যখন টি সমান 0, এই শর্ত থেকে আমরা একটা ভোল্টেজের শর্ত জেনারেট করতে পারি এইভাবে। দেখো জেনারেশনটা, এটা আমি মুছে দিলাম। আমি আবারও বলছি, পথের মধ্যে অঙ্কটা অনেকটা বড়, ঠিক আছে? একটা অঙ্কই আমরা দিয়ে থাকি পরীক্ষায় পুরো 10 নম্বরের জন্য। হ্যাঁ, তো তোমরা এখানে এই প্রশ্ন থেকে, এই অঙ্কটা থেকে ভাইবায় অনেক রকমের প্রশ্ন আসবে। শর্ত অ্যানালাইসিস গুলি কি, ফার্স্ট অর্ডার রেডিও ইকুয়েশনস, সেকেন্ড অর্ডার রেডিও ইকুয়েশন, সলিউশন গুলি ছোট 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 দেখানো হবে যে এটা থেকে এই লাইনটা কিভাবে এসেছে। আর এই অঙ্কটা এমন একটি প্রবলেম পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কভার করে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কন্ডিশনস এভরিথিং, কারেন্ট ভোল্টেজ অনেক কিছুই কভার করে। আমাদের হাতে যেহেতু এই শর্তটা আছে, এই শর্ত থেকে আমরা একটা ভোল্টেজের শর্ত জেনারেট করব। যেহেতু এটা শেষ করেছি, এখন এইটার পালা। এই শর্তটা কি, যে when t equals to 0, that is when, এটা এইভাবে লিখতে পারি যে given that I equals to I naught when t equals to 0, এটা একটা শর্ত দেওয়া আছে না, I equals to I naught যখন t equals to 0। এখন আমরা এই সমীকরণটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এই যে দেখো, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। এই I naught ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট কারেন্ট। তাহলে আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, del I by del x is equals to 0 when t equals to 0, because I naught is a constant value। আচ্ছা, এখন del I by del x এর মান কত? এখান থেকে সেকেন্ড অর্ডার রেডিও ইকুয়েশন, সরি ফার্স্ট অর্ডার কারেন্ট ভোল্টেজ ইকুয়েশন থেকে কি লেখা যায়? del I by del x সমান 0, আর del I by del x এর মান কি হতে পারে? মাইনাস c ইন্টু del v by del t। আমরা লিখতে পারি মাইনাস c ইন্টু del v by del t equals to 0 when t equals to 0। এখানে লিখে দিব, যেহেতু আমরা জানি মাইনাস del I by del x equals to c into del v by del t, এই সমীকরণটা আমরা ব্যবহার করেছি। এখন মাইনাস c দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং del v by del t equals to 0 when t equals to 0। এই একটা ভোল্টেজের কন্ডিশন জেনারেট করেছি, del v by del t equals to 0 when t equals to 0। এই শর্তটা এখন আমরা 5 নাম্বার সমীকরণে অ্যাপ্লাই করব। তবে 5 নাম্বার সমীকরণে কিন্তু ভোল্টেজকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা নাই, অতএব 5 নাম্বার সমীকরণকে এখন ডিফারেন্সিয়েট করে নিতে হবে এই শর্তটা অ্যাপ্লাই করার জন্য। আমরা এই শর্তটার নাম দেই ইকুয়েশন নাম্বার 6, ঠিক আছে? আমি আবার বলছি, প্রথমে আমরা ভোল্টেজ ইকুয়েশনের যে কন্ডিশন ছিল, কন্ডিশনটা অ্যাপ্লাই করে 5 নাম্বার পর্যন্ত সিম্পলি আসতে পেরেছি। আমাদের হাতে কোনো প্রকার শর্ত ছিল না, শর্ত ছিল শুধুমাত্র কারেন্টের একটা শর্ত। কারেন্টের শর্তটা কি, যে আই এর মান আই নট যখন টি এর মান 0। এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েট করে del I by del x সমান 0 বিকজ I নট ইজ এ কনস্ট্যান্ট, এবং এই রিলেশনাল ইকুয়েশন অ্যাপ্লাই করেছি। রিলেশনাল ইকুয়েশন অ্যাপ্লাই করে del v by del t সমান 0 পেয়েছি যখন t সমান 0। আমরা যদি ইচ্ছে করতাম যে না, i কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে আসতো এই প্রথম ইকুয়েশনটা।
আর প্রথম ইকুয়েশন আসলে এটা আসতো ডেল ভি বাই ডেল এক্স সমান 0 যখন টি সমান 0। সেই শর্তটা দিয়েও কিন্তু আমরা আমাদের প্রবলেমটা সলভ করতে পারতাম। অতএব যে কোনো একটা শর্ত দিয়ে আমরা এই ফার্স্ট অর্ডার কন্ডিশনাল একটি জেনারেশন করেছি, এই কন্ডিশনটা এখন অ্যাপ্লাই করব। এই কন্ডিশন অ্যাপ্লাই করতে হলে আমাদের 5 নাম্বার সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টি। আর এই ডিফারেন্সিয়েশনটা ভাইবায় মোটামুটি সবাইকে ধরা হয় যে কিভাবে ডিফারেন্সিয়েট করা হয়। দেখো আমি 5 নাম্বার সমীকরণকে ডিফারেন্সিয়েট করে লিখছি। সো 5 নাম্বার সমীকরণ implies that del v by del t, del v by del t। এখন টি এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতে হবে, অতএব মনে রাখতে হবে এই পুরো অংশটুকু কনস্ট্যান্ট। কেন? এখানে কোনো প্রকার টি নাই, আছে শুধু এই জায়গায়। আর আমরা জানি cos t এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন টি, আর cos a t এর ডিফারেন্সিয়েশন মাইনাস a sin a t। তাহলে এই অংশটুকু আমরা আগে বসিয়ে দিব, মাইনাস একটা বসাবো, তারপরে পাই এল রুট এল সি এটা আমরা বসিয়ে দিলাম, আর এইটা সাইন হয়ে যাবে আর এটা এজ ইট ইজ থাকবে। তাহলে কি হলো? ভি নট সাইন পাই এক্স বাই এল, আর হয়ে যাবে সাইন, এটা হবে পাই টি বাই এল রুট ক্যাপিটাল এল সি। আমরা এই পোর্শনটার ডিফারেন্সিয়েশন করেছি। আমি আবারও বলি, ভি এ কে একবার ডিফারেন্সিয়েট করলে ডেল ভি বাই ডেল টি আসে টি এর সাপেক্ষে। আর এই প্রশ্নটা প্রায় সবাইকেই জিজ্ঞেস করা হয়, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত, অথবা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত। আমরা যদি ডেল ভি বাই ডেল এক্স বের করতাম তাহলে কিন্তু এক্স এর সাপেক্ষে করা লাগতো। আচ্ছা, আমাদের এই পোর্শনটুকু শেষ। সেকেন্ড পোর্শনে আমাদের টি এর ফাংশন আছে সাইন ফাংশন, আর এই সাইন অংশটুকু কনস্ট্যান্ট। আর সাইন পাই এল রুট এল সেটা এটা আসবে ঠিক আগের মতোই, প্লাস আসবে, প্লাস কনস্ট্যান্ট টার্মটুকু হবে পাই পাই এল রুট এল সি, পাই এল রুট এল সি। ওকে, তারপরে কি আসতেছে? সি টু সি ফোর, সি টু সি ফোর সাইন পাই এক্স বাই এল, আর এটা হবে cos পাই টি বাই স্মল এল রুট ক্যাপিটাল এল সি। এই হলো 7 নাম্বার সমীকরণ, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 7 দিলাম। আমরা এই কাজটুকু আমি আবারও বলছি, আমাদের হাতে কোনো শর্ত ছিল না, তাই আমরা যে কারেন্টের কন্ডিশন থেকে একটা ভোল্টেজের কন্ডিশন জেনারেট করেছি। আর এই জেনারেশন করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে একবার ডিফারেন্সিয়েট করতে হয়, তাই 5 নাম্বার সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করেছি, পেয়েছি 7 নাম্বার সমীকরণ। এখন এই 6 নাম্বার শর্তটা 7 নাম্বারে অ্যাপ্লাই করব। উপরের সবকিছুই আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে using equation 6 the equation 7 becomes 7 নম্বর ইকুয়েশনটা কেমন হয় 6 ব্যবহার করে? তাহলে ডেল ভি বাই ডেল টি এর মান 0, অর্থাৎ 0 সমান টি এর মান 0 বসালে খেয়াল করে দেখো এখানে আছে সাইন টি, তো সাইন টি যদি 0 হয় পুরোটুকু 0 হয়ে যায়, এই পুরোটুকু আমাদের 0 হয়ে যাচ্ছে। এবার আসো এখানে টি এর মান যদি 0 হয় cos 0 এর মান 1 আসে, 1 আসলে এই পুরোটুকু আসে, সাথে এই পুরোটুকু আসে।
তাহলে কি থাকে পাই বাই এল রুট ক্যাপিটাল এল সি, তারপরে থাকে C2 C4 আর কি থাকে, আর থাকে সাইন পাই এক্স বাই এল। এখন আমরা দেখতে পেলাম এই টার্মস গুলির গুণফল 0। এখন কে 0 হবে, এটা বিশাল একটা ফ্যাক্টর। গত ক্লাসেও কিন্তু এইভাবে ডিসকাস করেছিলাম, সব অনেকগুলো টার্মের গুণফল 0, কে 0 হবে? দেখি তোমাদের ধারণায় কি বলে, কোনো আইডিয়া করতে পারবে? এখানে দেখো ল্যামডা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমরা সরি পাই একটি কনস্ট্যান্ট ভ্যালু, এল গিভেন লেন্থ, আর এল হলো ইন্ডাকটেন্স, সি হলো ক্যাপাসিটেন্স। অতএব এই পুরোটুকু কখনোই 0 হবে না, এটা একটি কনস্ট্যান্ট ভ্যালু। পাই হলো কনস্ট্যান্ট, এল লেন্থ কনস্ট্যান্ট, ক্যাপিটাল এল ইন্ডাকটেন্স, সি ক্যাপাসিটেন্স, তার ভাগফল গুণফল কোনোটাই 0 হবে না। অতএব এইটা 0 হওয়ার সম্ভাবনা নাই। আমার কথা কি বুঝা আসছে? জি স্যার। এবার আসো এই জায়গাটা, এটা 0 হলে কি কোনো সমস্যা আছে কিনা? এই পোর্শনটা 0 হলে সাইন পাই এক্স বাই এল যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের 5 নাম্বার সমীকরণটা 0 হয়ে যাবে, অর্থাৎ ভোল্টেজ 0 হয়ে যাবে। সো 0 ভোল্টেজ তো হবে না, কারণ ভোল্টেজ তো আমাদের নন জিরো রেজাল্ট। কিভাবে 0 হয়ে যাবে? কারণ সাইনের এই রেজাল্টটা 0, আর এই রেজাল্টটা 0 হলে আমাদের ভোল্টেজ 0 হয়ে যাবে, অর্থাৎ 0 সলিউশন পেয়ে যাব। আসলে 0 সলিউশন আসার কথা না, কারণ ইনিশিয়ালি আমাদের ভোল্টেজ ছিল। সো এই টার্মটাও 0 হবে না। এটা হলো একটি লজিক। আর একটি লজিক হলো সাইন ফাংশন অফ এনি নন জিরো ভ্যালু ইজ নন জিরো। সাইনের মান কেবলমাত্র 0 হলেই 0। এক্স এর লেন্থ, এক্স একটি লেন্থ, এল একটি লেন্থ, এই এবং ভাগফল লেন্থ, অর্থাৎ সাইন অফ নন জিরো, সাইন অফ নন জিরো ইজ অলওয়েজ নন জিরো। অতএব এইটাও 0 না, এটাও 0 না। আমরা এতক্ষণ ডিসকাস করে পেলাম এরা কখনোই 0 হতে পারে না। বাকি আছে ওই কনস্ট্যান্ট দুটি, এই দুটি 0। তাহলে এই দুটির মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম C2 C3 এর মান ছিল V0, এটা দেখে আসি নাই? C2 C3 এর মান V0 পেয়েছিলাম। এটা ইন্ডিকেট করে C2 এবং C3 কেউই 0 হবে না, বাট এখানে কিন্তু C2 আছে। সো C2 0 হতে পারবে না, কারণ C2 C3 এর রেজাল্ট হলো V0। আসলে কে 0 হবে? C4 C4 0 হবে। তার মানে আমি এই লাইন থেকে নিচের লাইনে লিখতেছি, কারণ আমার 5 নাম্বার সমীকরণটা দরকার। এই লাইনের পরে এদিকে লিখছি, এখান থেকে আমরা লিখব C4 equals to 0 as the whole term, that is pi by L root LC, then root LC, তারপরে হলো C2, তারপরে হলো sin pi x by L। এই টার্মস একটাও 0 না। এর মধ্যে বলতে পারো বিকজ ওই কথাটা আগের মতো বলে দিতে পারো যে C2 C3 is not equals to 0, এই জন্য এটা 0 না। আবার এটা 0 হতে পারে না, এটাও 0 হতে পারে না। আমরা পেলাম C4 সমান 0। এই C4 এর মান সমীকরণ 5 এ বসিয়ে দিব। সো সমীকরণ 5 এ যদি বসিয়ে দেই, V সমান কত আসবে? C4 0 হলে পুরোটুকুই 0 হয়ে যায়, থাকে কি V0 sin pi x by L, আর থাকে cos pi t by L root LC।
এই হলো মনে করো 8 নাম্বার সমীকরণ। দিস ইজ দ্য ভোল্টেজ অফ আওয়ার প্রবলেমের ভোল্টেজটা বের হয়ে গেল। এখন বাকি আছে কারেন্ট বের করা। তার মানে ভোল্টেজ পর্যন্ত করতে গিয়ে আমরা কি কি কাজ করেছি দেখো। প্রথমে ভোল্টেজের শর্ত ছিল, শর্তটা অ্যাপ্লাই করেছিলাম, শর্তে অ্যাপ্লাই করে 5 নাম্বার সমীকরণটা পেয়েছিলাম। তারপরে আর কোনো শর্ত আমাদের হাতে ছিল না, কারেন্টের শর্তটা থেকে একটা ভোল্টেজের শর্ত জেনারেট করেছি উইথ দ্য হেল্প অফ ফার্স্ট অর্ডার কারেন্ট ভোল্টেজ ইকুয়েশন। ওই জেনারেটিং কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য আমি 5 নাম্বার সমীকরণকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা শর্তটা 7 নাম্বার ইকুয়েশন এবং ওইখানে আমরা অ্যাপ্লাই করে C4 এর মান 0 পেয়ে কন্ডিশন বসিয়ে ভোল্টেজ পেলাম। এখন আমাদের কারেন্ট বের করতে হবে। কারেন্ট বের করতে হলে ওই রিলেশনাল ইকুয়েশনে আবারও যেতে হবে। ওই রিলেশনাল ইকুয়েশনে গিয়ে তারপরে আমাদের কারেন্ট বের করতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা ভি সমান এত পেলাম। এখন যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল বি বাই ডেল এক্স পাবো, আর ডেল বি বাই ডেল এক্স এর মান আমরা কারেন্টের মাধ্যমে ট্রান্সফার করতে পারবো। অথবা ভোল্টেজ থেকে আমরা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো ডেল বি বাই ডেল টি, আর এটা ঘুরিয়ে ডেল আই বাই ডেল এক্স নিতে পারবো। যে কোনো একটা শর্ত আমরা সেখান থেকে অ্যাপ্লাই করতেই হবে টু গেট দ্য কারেন্ট। তাহলে চলো আমরা প্রথমটাই ব্যবহার করি, ভোল্টেজকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কত হয়? নাও ডেল ভি বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবে মনে রাখতে হবে কনস্ট্যান্ট কি কি। এটা তো কনস্ট্যান্ট, আর এটা এক্স এর ফাংশন, আর এই অংশটুকু পুরোটুকুই কনস্ট্যান্ট। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাই বাই এল একটি টার্ম আসবে। তার মানে ভি নট পাই বাই এল ইন্টু কজ অফ পাই এক্স বাই এল, আর এটা এজ ইট ইজ কনস্ট্যান্ট কজ অফ পাই টি বাই, আচ্ছা এটা আমি এইভাবে লিখে থাকি, আর এল রোড ক্যাপিটাল এল সি। এই হলো ডেল ভি বাই ডেল এক্স, একবার ডিফারেন্সিয়েট করেছি। ভাই ভাই এই টাইপের প্রশ্ন করা হয়, ভোল্টেজ দেওয়া আছে একবার ডিফারেন্সিয়েট করো এক্স এর সাপেক্ষে, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। সো এখন আমরা ডেল ভি বাই ডেল এক্স এর মানটা কি লিখতে পারি, এখান থেকে দেখে দেখে আমরা যদি লিখি এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস এল ইন্টু ডেল আই বাই del t is equals to v naught pi by l, v naught pi by l, then cos of pi x by l এবং cos of pi t by l root capital L C। এখানে যে ইউজ করেছি সেই সমীকরণটা আমরা সাইটে নোট করে দেখাতে হবে যে আমরা ইউজ করেছি এই ফর্মুলাটা, del v by minus del v by del x equals to capital L into del I by del t। এই সমীকরণটা আমরা এই জায়গায় ব্যবহার করেছি। অর্থাৎ ভোল্টেজ ইকুয়েশন থেকে আমরা রিলেশনাল ইকুয়েশন দিয়ে কারেন্টের দিকে চলে যাচ্ছি। এখন ইন্টিগ্রেশনের মাধ্যমে কারেন্ট বের করতে হবে। এই লাইনটা থেকে আমরা আবার উপরে আসতেছি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি or minus del I by del t। আচ্ছা, মাইনাসটা এবং del t টা গুণ করে দিলে আমরা পাবো এই টাইপের, or del I is equals to মাইনাস উপরে থাকে পাই ভি নট
ক্যাপিটাল এল, এই সরি ক্যাপিটাল এলটা নিচে বসবে, পাই ভি নট এল এবং ক্যাপিটাল এল, এল ক্যাপিটাল এল, আর এই পুরোটুকু বসবে cos অফ পাই এক্স বাই এল, আর হলো cos অফ পাই টি বাই স্মল এল রুট ক্যাপিটাল এল সি, আর হলো এই ডিটিটা এখানে এসে যাবে। আমরা ডেল টি দ্বারা উভয় পার্শ্বে গুণ করেছি, এই ডেল টি কাটা গিয়েছে আর এইদিকে ডেল টি বসেছে 1 নাম্বার। 2 নাম্বার মাইনাস এল দ্বারা ভাগ করেছি, সেই জন্য মাইনাস 1/L এসেছে। এখন আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু বোথ সাইডস। বোথ সাইডসে আমরা যখন ইন্টিগ্রেট করব, দেখো এই ইন্টিগ্রেশন সাইনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, কনস্ট্যান্ট টার্ম তাই পরে দেয়া যাচ্ছে, নো প্রবলেম। এটা হলো পার্শিয়াল ইন্টিগ্রেশন, এই পাশে থাকে আই, আর এই পাশে দেখো ডিফারেন্সিয়ালটা হলো টি এর, অতএব ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু টি, কিপিং এক্স এজ এ কনস্ট্যান্ট। এই এক্স কনস্ট্যান্ট হিসাবে থাকবে, অর্থাৎ কোসাইন ফাংশন অফ এক্স অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট, এটাকে আমরা আলাদা করে লিখব যে মাইনাস পাই ভি নট এল ক্যাপিটাল এল cos অফ পাই এক্স বাই এল, আর মূলত ইন্টিগ্রেশন করব এই অংশটুকুকে পাই টি এল রুট এল সি ডেল টি। কেন এই অংশটুকুকে? কারণ আমাদের ডিফারেন্সিয়াল হলো টি, তাই টি এর ফাংশনটা ইন্টিগ্রেট করতে হবে আর এক্স এর ফাংশনটা কনস্ট্যান্ট থাকবে। এটা পার্শিয়াল ইন্টিগ্রেশনের একটা নিয়ম। এখন আমরা জানি, তোমাদেরকে শিখিয়েছি যে দেখো ইন্টিগ্রেশন অফ cos mx dx 1/m sin mx, এই ফর্মুলাটা আমরা জানি। আর m মানে কি? টি এর সাথে যা আছে, সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, or I equals to minus pi v naught small l capital L, আর এখানে যে টার্মসটা আসবে সেটা আমরা ঘুরিয়ে লিখে দিচ্ছি স্মল এল ক্যাপিটাল এল সি বাই পাই, তারপরে আসবে cos অফ পাই এক্স বাই এল, আর এটা আসবে সাইন অফ পাই টি বাই এল রুট এল সি। ইন্টিগ্রেশন তো শেষ। আমরা জানি ইন্টিগ্রেশন করলে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেয়া লাগে, সেই মনে করো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা কিন্তু এই অঙ্কে C1 C2 C3 C4 ধরেছি, অতএব এগুলি ধরা যাবে না, সিও ধরা যাবে না, আমরা ড্যাশ হিসাবে ধরতে পারি, কনস্ট্যান্টটাকে ড্যাশ হিসাবে ধরতে পারি। মনে করলাম এটা সি ড্যাশ, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি ড্যাশ। ওকে, এই হলো আমাদের ইকুয়েশন নাম্বার 9। অলরেডি কারেন্ট বের হয়েছে, এই কারেন্টের মধ্যে কেবলমাত্র অজানা রাশিটা রয়ে গেল সি ড্যাশ। এই সি ড্যাশটা ফাইন্ড আউট করতে হলে আমাদের যে কারেন্টের শর্ত, ওই শর্তটা আবারও আমরা অ্যাপ্লাই করব। কারেন্টের শর্তটা কি? সময় যখন শূন্য, কারেন্ট হলো আই নট। এই শর্তটা অ্যাপ্লাই করলে আমরা খুব সহজেই কারেন্টের ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে ওই শর্তটা আবারও আমরা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ when t equals to 0, I equals to I naught, then equation 9 implies that 9 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, I equals to হবে I naught, t সমান 0 হলে এই পুরোটুকু 0 হয়ে যায়, এই পুরোটুকু 0 মানে sin 0 0, এই পুরোটুকু 0 হওয়া মানে সবটুকু 0 হওয়া, সবটুকু 0 হয়ে যাওয়া, 0 প্লাস সি ড্যাশ, সুতরাং সি ড্যাশ সমান আই নট, যে ড্যাশ ধরেছি সে রেজাল্ট হলো আই নট। সুতরাং 9 নাম্বার ইমপ্লাইজ দ্যাট আই ইকুয়ালস টু হোয়াট, দিস টার্ম প্লাস সি ড্যাশ, আর সি ড্যাশের মান হলো আই নট মাইনাস, এখন এখানে কাটাকাটি যায়, যেমন
এল এল কাটা যায়, পাই পাই কাটা যায়, আবার এল ক্যাপিটাল এল কাটা যায়, থাকে কি? থাকে হলো ভি নট থাকে, আর স্কোয়ার রুট অফ ক্যাপিটাল সি বাই এল থাকে কাটাকাটি করলে। এই হলো কনস্ট্যান্ট, আর থাকে কোসাইন ফাংশন, সাইন ফাংশন, দ্যাট ইজ cos of pi x by l, আর থাকে sin of pi t by l root lc। এই হলো আমাদের কারেন্ট। তার আগে আমরা বের করেছিলাম ভোল্টেজ, এবং আমাদের প্রশ্নটা ছিল ক্যালকুলেট কারেন্ট এন্ড ভোল্টেজ। আমরা কারেন্ট বের করেছি এবং ভোল্টেজ বের করেছি। সো অঙ্কটা একটু বড়, তোমরা বিস্তারিত ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করে নিজেদের মতো করে পুরো সিলেবাসটা কভার আপ করার জন্য এই অঙ্কটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি কিন্তু অফলাইনে প্রায় বলে থাকতাম যে এই অঙ্কটা তোমাদেরকে দিব, এবং হুবহু দিব, কোনো প্রকার চেঞ্জ করব না। হ্যাঁ, চেঞ্জ না করলেও কিন্তু এই অঙ্কটা তোমাদের বুঝে বুঝে করতে হতো। এখন যেহেতু আমরা অনলাইন এক্সামিনেশন দিব, সেখানেও যে দিতে পারি সেটাও সত্য, অসুবিধা কিছু নাই, তুমি বুঝে করতে হবে। আর এই অঙ্কটা দেখো, আশা করি এখন অনেকটা ইজি হবে, যেহেতু প্রায় 1 ঘন্টা ধরে ডিসকাস করতেছিলাম। সো শুরু করব সেকেন্ড অর্ডার ভোল্টেজ ইকুয়েশন দিয়ে। আমরা সেকেন্ড অর্ডার ভোল্টেজ ইকুয়েশন দিয়ে শুরু করলাম। এই ভোল্টেজ ইকুয়েশনটা আমাদের জানা থাকতে হবে, অথবা আমরা ইচ্ছা করলে সেকেন্ড অর্ডার কারেন্ট ইকুয়েশন দিয়েও শুরু করতে পারতাম। সেই ক্ষেত্রে শুরুতে কারেন্ট বের হতো, তারপর রিলেশনাল ইকুয়েশন দিয়ে আমরা ভোল্টেজ বের করতাম। ওকে, সো অ্যাজ ইট ইজ ক্যালকুলেশন করে আমরা ভেরিয়েবল সেপারেশন করেছি এবং কমন নেগেটিভ ভ্যালু ধরেছি টু গেট দ্য সাইনোসয়েডাল সলিউশন। দেন আমরা সেপারেশন করে দুই ভাগে ভাগ করে আমরা দুই ধরনের সলিউশন পেলাম, এক্স এর মান এবং টি এর মান। এই মান দুটি আমরা গিভেন ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা পেলাম ভোল্টেজের একটি জেনারেল সলিউশন। এই জেনারেল সলিউশনটার উপরেই কিন্তু আমি বোর্ডে গিয়ে তোমাদের কন্ডিশনে অ্যাপ্লাই করা শেখাচ্ছিলাম। এখন আমি বোর্ডে না গিয়ে তোমাদের কন্ডিশনস গুলি দেখাচ্ছি। ফার্স্ট যে কন্ডিশন ছিল সেটা ছিল যখন টি এর মান 0, বি এর মান দিস, এই মানটা আমরা বসিয়ে কম্পেয়ার করার জন্য কোসাইন ফাংশনটা ইন্ট্রোডিউস করলাম বাম পাশে 0 সহগ দিয়ে। এবার কম্পেয়ার করার পরে একটা কম্পারিজনে ল্যামডার মান বের হয়েছে, আরেকটি কম্পারিজনে C2 C3 এর মান, এবং আরেকটি কম্পারিজনে C1 এর মান। এই মানগুলো বসিয়ে আমরা সংক্ষিপ্তভাবে ভি এর একটি মান পেলাম, ঠিক আছে? এই ভি এর মানটাকে সমীকরণ নাম্বার 5 দেওয়া হলো। এই সমীকরণ আমাদের আর কোনো ভোল্টেজের কন্ডিশন নাই, আছে একটি কন্ডিশন কারেন্টের। সেই কন্ডিশনটা আমরা পর্যায়ক্রমে আবারও অ্যাপ্লাই করতে থাকলাম। অ্যাপ্লাই করে আমরা আই এর মান আই নট যখন টি এর মান 0, একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তারপরে ফার্স্ট অর্ডার রিলেশনাল ইকুয়েশন অ্যাপ্লাই করলাম, পাশে ইকুয়েশনটা ইন্ট্রোডিউস করেছি। এইভাবে আমরা ভোল্টেজের একটি কন্ডিশন অ্যাপ্লাই করেছি। আর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য 5 নম্বর সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করে নিয়েছি। তারপরে আমরা ডিফারেন্সিয়েট করার ইকুয়েশনের মধ্যে শর্তটা অ্যাপ্লাই করেছি এবং C4 এর মান 0 পেয়েছি। এই C4 এর মান 0 বসিয়ে আমরা ভোল্টেজের একটি স্পেসিফিক সলিউশন পেলাম। তারপরে আবার পুনরায় ভোল্টেজটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে রিলেশনাল ইকুয়েশন আবারও অ্যাপ্লাই করেছি। এই রিলেশনাল ইকুয়েশন থেকে কারেন্টের দিকে চলে আসলো এবং ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, বোথ সাইডস ইন্টিগ্রেশন করেছি, এক্স এর সাথে বোথ সাইডস ইন্টিগ্রেশন করেছি ডান পাশে টি এর সাপেক্ষে, সো এক্স কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন ফ্রি করেছি। তারপরে ইন্টিগ্রেশন করে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি ড্যাশ দিয়েছি।
আর এই শর্তটা আমরা পুনরায় আবারও সি ড্যাশ এর মান বের করার জন্য কন্ডিশনটা ওয়ান্স এগেইন অ্যাপ্লাই করেছি। কোন কন্ডিশন? আই সমান আই নট যখন টি সমান 0, সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা কারেন্ট বের করেছি আই ইকুয়ালস টু আই নট মাইনাস ভি নট ইন্টু ক্যাপিটাল সি বাই ক্যাপিটাল এল স্কোয়ার রুট আছে কোসাইন সাইন ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা কারেন্ট এবং ভোল্টেজ ইকুয়েশনটা বের করে দেখিয়েছি। সো আমি আশা করি তোমরা যদি লাইন বাই লাইন সময় দাও, কয়েক ঘন্টা সময় দাও, তাহলে অঙ্কটা করে মজা পাবে। আর না হয় কিছুই বুঝবে না, আর না বুঝে এই অঙ্কটা করাও সম্ভব নয়। এই ছিল আমাদের অ্যাপ্লিকেশনস রিলেটেড আরো একটি প্রবলেম, কারেন্ট ভোল্টেজ। আর অঙ্কটাতে ফার্স্ট অর্ডার এন্ড সেকেন্ড অর্ডার রেডিকেশনস অ্যাপ্লাই করা হয়েছে। তাছাড়া অনেকগুলো শর্ত জেনারেট করে অ্যাপ্লাই করা হয়েছে। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে